মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে একটা চমৎকার কথা প্রচলিত আছে, আমেরিকার কোনো পার্মানেন্ট অ্যালাই নেই, পার্মানেন্ট ইন্টারেস্ট আছে। বর্তমান বাংলাদেশের তরুণদের অবচেতন মনে এই পলিসি প্রবেশ করেছে। তারা এখন নির্দিষ্ট আদর্শ খোঁজার বদলে নিজেদের স্বার্থ দেখা শুরু করেছে। দীর্ঘদিনের কোর ভোটার গ্রুপগুলো পরিবর্তন হতে শুরু করেছে। এর কারণ এইসব তরুণ ইন্টারনেট ও বৈশ্বিক কমিউনিটির সাথে যুক্ত হবার কারণে তাদের চিন্তা চেতনায় আমূল পরিবর্তন এসেছে। তবে সবচেয়ে বড় কাজটা করে দিয়ে গেছেন আমাদের পালিয়ে যাওয়া আপা। বাংলাদেশের বিপুল পরিমাণ তরুণ শিশু বয়স থেকে আওয়ামী লীগের চেতনার ক্যাপসুল খেয়ে বড় হয়েছে। 2000 সালের পর বাংলাদেশের সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করেছিল, যাদের বড় একটি অংশ নিজেদের কৈশোর পার করেছে শেখ হাসিনার চেতনাবাজি দেখে। এরা যখন 18 পাড়ি দিবে, ঠিক তখন প্রথম মার খেয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনে। তারা আবিষ্কার করে রাজাকার বলে তাদের উপর কঠোর দমনপীড়ন চালিয়েছে পলাতক নেত্রী। তাই এই বিষয়টি তাদের মনসত্ব বদলে দেয়, যার চূড়ান্ত রূপ দেখা যায় কোটা আন্দোলনের সময়। এই তরুণদের রাজনৈতিক সচেতনতা অত্যন্ত হাই এবং তারা রাজনৈতিক অ্যালাইনমেন্ট আদর্শের বদলে ব্যক্তিগত স্বার্থের উপর নির্ভর করে ঠিক করে। মোট কথা, তারা রাজনৈতিকভাবে ফ্লুইড। এর একটা চমৎকার উদাহরণ হতে পারে ডাকসু জাকসু নির্বাচন। এখানে শিবিরের প্রতি ব্যাশিং এবং দীর্ঘদিন ধরে প্রচলিত স্টিগমা কোনো কাজেই লাগেনি। কারণ শিক্ষার্থীরা দেখেছে শিবির গত 1 বছরে তাদের পাশে ছিল, তাদের পালস বুঝতে পেরেছিল। 71-এর চেতনা তাদের পথে বাধা হতে পারেনি। অপরদিকে সবার হিসেবে জুলাই চেতনা হিসেব করলে বাকশাসের ভাল করার কথা কিন্তু তারা দাঁড়াতেই পারেনি। তার মানে জুলাই চেতনাও তাদের কাছে আকর্ষণীয় লাগেনি। তারা খুঁজেছে এমন একটি দল যারা তাদের জোর করে কর্মসূচিতে নিয়ে যাবে না, গেস্টরুম কালচার ফিরিয়ে আনবে না। কেননা নতুন প্রজন্ম তাদের সিদ্ধান্তের বিষয়ে অত্যন্ত সচেতন। তবে আগামী সংসদ নির্বাচনে এর প্রভাবের পাশাপাশি জামাতের অতীত ভূমিকা প্রভাব বিস্তার করবে। কারণ নতুন জেনারেশন যেমন শিবিরকে তাদের সরাসরি শিক্ষার্থী বান্ধব ব্যবহারের জন্য নির্বাচিত করেছে, তেমনি তারা 1 বছর আগেই রাজাকার শব্দটাকে সার্কাস্টিকলি নিয়েছে। শিবিরের জয় সহজ হলেও জামাতের জন্য বিষয়টা এত সরল হবে না। দিন শেষে তরুণদের আপব্রিঙ্গিং, পারিবারিক রাজনৈতিক বোঝাপড়া প্রভাব ফেলবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, বাংলাদেশের তরুণদের মতো আরো অনেক দেশেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণদের মধ্যে এমন প্রবণতা দেখা গিয়েছে। যেমন 2011 সালে মিশরের তরুণরা স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাত করেছিল। তখন তারা ইসলামপন্থী, লিবারেল, বামপন্থী সবাই একসাথে হয়েছিল। তারা কখনো মুসলিম ব্রাদারহুডের পাশে দাঁড়িয়েছে, আবার স্বল্প সময়ের মধ্যেই সামরিক বাহিনীর স্থিতিশীলতা নীতিকে সমর্থন করেছে। অর্থাৎ আদর্শ নয়, তাৎক্ষণিক স্বার্থ ও অভিজ্ঞতাই তাদের সিদ্ধান্ত প্রভাবিত করেছে। আমেরিকাতেও দেখা গেছে তরুণ প্রজন্ম আগের মতো কোনো রিপাবলিকান বা ডেমোক্রেট কোর ভোটার হয়ে থাকছে না। তারা জলবায়ু পরিবর্তন, স্টুডেন্ট লোন, স্বাস্থ্যসেবা এসব ইস্যুতে প্রার্থী বেছে নেয়। এজন্য দেখা গেছে বার্নি স্যান্ডার্স বা অ্যান্ড্রু ইয়াং এর মতো ইস্যু ভিত্তিক প্রার্থীদের পেছনে তারা জড়ো হয়েছে, যদিও তারা মূলধারার রাজনীতিতে তুলনামূলক দুর্বল ছিলেন। তাই শিবিরের ডাকসু জাকসু জয়ে জামাত ক্ষমতায় এসে যাবে, বিষয়টা এমন নয়। তাছাড়া অতীতে দেখা গেছে ডাকসুতে সবসময় ক্ষমতাসীন দল পরাজিত হয়। তার মানে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা সত্যিকারের পলিসি ভিত্তিক রাজনীতি করতে পারবে তারাই তরুণদের ভোট পাবে। আসলে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় তরুণদের থেকে পরিবারের অনেক বেশি এক্সপেকশন থাকে, কিন্তু সেই তুলনায় তরুণদের সুযোগ একেবারেই কম। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স বলছে বাংলাদেশের অবস্থান 170 দেশের মধ্যে 155তম। তাই ব্যবসা করার জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশগুলোর একটা বাংলাদেশ। এসব বিষয় তরুণদের মনস্তত্ত্বে প্রভাব ফেলছে। তারা এই অবস্থা থেকে মুক্তি চায়। সেজন্যই রাজনৈতিক দলগুলোকে তাই চাঁদাবাজি, কোরামবাজি থেকে বের হয়ে জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই এবং কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।